উনি আমাদের সাথে সাক্ষাৎ দেননি। তারপরে আমরা সোমবারে আবার দেখা করতে গেলাম, শিক্ষা সচিব ম্যাডাম রেহানা পারভিন ম্যাম তিনি আমাদের সাথে দেখা করেননি, আর পিএস কে দিয়ে বলিয়েছেন যে ওরা আজকে আবার কেন আসছে, ওদেরকে তো আমি বলছি যে আপনাদের বিষয়ে ব্যবস্থা নেব, তা বললেই তো এত দ্রুত আমি ব্যবস্থা নিতে পারবো না, আপনি ওদেরকে যে বলেন যে সময় দেয়া লাগবে। তখন শিক্ষা সচিব ম্যাডামের পিএস আমাদেরকে বলছে যে আমরা ম্যাডাম তো আপনাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের বিষয়ে ব্যবস্থা নিবে, এখন আমরা যদি বলি যে কালকে আপনাদের সনদ দেবো তাই কি সম্ভব, যদি বলি এক সপ্তাহের ভেতরে সনদ দেবো তাই কি সম্ভব? আমি বললাম স্যার না। তারপরে আপনারা যে আমাদেরকে কথা দিয়েছিলেন যে ব্যবস্থা নিবেন, এটা কতটুকু আসলে এনটিআরসিএ চেয়ারম্যানের সাথে মিটিং করে এই বিষয়ে কি আলোচনা করলেন, কি পদক্ষেপ নিলেন আমরা তো কিছু জানতে পারিনি। এই জন্য আমরা সচিবালয়ে আসছি আপনাদের সাথে দেখা করতে। উনি বলছিলেন যে আজকে ম্যাম আপনাদের সাথে দেখা করবে না, আপনারা পরবর্তীতে আবার আসেন। তখন আমি বললাম যে স্যার তাহলে আপনি একটি নির্দিষ্ট তারিখ দিন, সেই তারিখে আমরা আবার সচিবালয়ে ঢুকবো। উনি বলছেন যে আগামী 12 তারিখ আমাদেরকে দেখা করার, মানে সামনে রবিবার, আগামী রবিবারে আমাদেরকে দেখা করতে বলছিলেন। আর আরেকটা কথা না বললেই নয়, শিক্ষা সচিব ম্যাডাম রেহানা পারভিন উনি যখন আমাদের অনশন ভঙ্গ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনশন ভঙ্গ করে মানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে আমি যদি আগামী রবি সোমবারের ভেতরে আপনাদেরকে কোনো ব্যবস্থা না নিতে পারি, দরকার হয় আপনারা জাতীয় প্রেস ক্লাবে আবার পুনরায় অনশন কর্মসূচি পরিচালনা করবেন। তারই কথার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল অর্থাৎ শনিবার থেকে আমরা আবার আমরণ অনশনের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আপনাদেরকে এখানে ডেকে আমরা সেটা মানে প্রচার করার জন্য আমরা এখানে আপনাদেরকে ডেকেছি। আর আমাদের বিষয়টা হলো আমাদেরকে আমরা 19 লক্ষ ক্যান্ডিডেট, আমাদের সার্কুলারটা ছিল 23 সালের সার্কুলার, এখানে আমরা আবেদন করছিলাম 19 লক্ষ ক্যান্ডিডেট, সেখান থেকে 19 লক্ষ ক্যান্ডিডেটের ভেতরে আমরা 14 লক্ষ প্লাস আমরা প্রিলিমিনারিতে অংশগ্রহণ করি। 14 লক্ষ প্লাসের ভেতরে আমাদের প্রিলিমিনারিতে 40% মার্ক পেয়ে আমরা কোয়ালিফাইড হয়ে লিখিত পরীক্ষাতে 4 লাখ প্লাস আমরা অংশগ্রহণ করি, সেখানেও 40% মার্ক পেয়ে আমরা কোয়ালিফাইড হয়ে তারপরে মাত্র 83,000 ক্যান্ডিডেট আমরা ভাইভাতে অ্যাটেন্ড করেছিলাম। ইতিপূর্বে একটা কথা বলি, এনটিআরসি এর পরীক্ষার সাথে অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার কোনো মিল নাই, কারণ এনটিআরসি এর পরীক্ষা তারা চূড়ান্তভাবে আমরা যখন উত্তীর্ণ হব তারা আমাদেরকে একটা সনদ প্রদান করবে, সেই সনদের মেয়াদ থাকবে মাত্র 3 বছর। 3 বছরের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা তাতে আবেদন করতে পারবো। আমাদের মেরিট লিস্টে যদি নাম্বার ভালো থাকে তাহলে আমরা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হব, আর মেরিট লিস্টে যদি আমাদের নাম্বার কম থাকে তাহলে কিন্তু আমরা নিয়োগ পাচ্ছি না। তিনি কিন্তু হাঁটি পাপা করে একদিন সরে আর রস্যই দীর্ঘই একজন শিক্ষকের হাতেই তিনি শিখেছিলেন, তাহলে আজকে কেন শিক্ষকদের উপরে এই জুলুম, কেন অত্যাচার? আজকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই শিক্ষককে পেশাকে বেছে নিয়েছিলাম, আমাদের মনে অনেক কল্পনা ছিল যে আমরা শিক্ষক হবো। আমি একজন পরিবেশ সন্তান, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমার বাবা মা অসুস্থ, আমি অনেক স্বপ্ন নিয়ে লেখাপড়া করেছি, আমি একজন লেকচারার হবো। যখন আমি লিখিততে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলাম, তখন সারা গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে মানে অন্যরকম কদর করা শুরু করেছিল। আর এখন আমার মা অসুস্থ, আমি লজ্জার খাতিরে বাসায় তাকে দেখতে যেতে পারি না। আজকে আমরা 3-4 মাস ধরে রাস্তার মধ্যে পড়ে আছি, কুকুর বিড়ালের সাথে আমরা রাত্রি যাপন করতেছি। আমাদের শিক্ষা সচিব ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে তো তিনি প্রথমেই বলে দিতেন এনটিআরসি এর চেয়ারম্যানের মতো যে ফেলতে পাস করানোর ক্ষমতা আমাদের নাই। কেন আমাদেরকে এইভাবে মানে প্রমাণনা স্বীকার করা হচ্ছে? আমাদের যোগ্যতা না থাকলে কিভাবে আমরা 19 লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে 83,000-এর ভেতরে আমাদের নিজেদের পজিশন তৈরি করে নিয়েছিলাম? আর এখানে যে তারা দুর্নীতি করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো কোন চাকরির পরীক্ষায় কিন্তু দ্বিতীয়বার রেজাল্ট পাবলিশ করা হয় না। আমাদের চাকরির পরীক্ষা 4 জুন একবার রেজাল্ট
করার পরে দ্বিতীয়বার 113 জনকে মানে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। 15 তারিখে চেয়ারম্যানের স্বাক্ষর করা রেজাল্ট 23 তারিখে পাবলিশ করা হয়েছিল। এখানে কি সাধারণ যে মানে শিশু বাচ্চা সেও বুঝে কে বলছে